হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমে সাগাস চ্যানেলে। আর গাইজ, আজকে আমরা কাইজু নাম্বার 8 এর সিজন 3 এর এপিসোড 11 কে এক্সপ্লেন করতে চলেছি। আর গাইজ, আজকে আমরা কাফকার আসল রূপটা দেখতে চলেছি। তো খুবই এক্সাইটিং একটা এপিসোড হতে চলেছে। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে। গাইজ, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো, কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime777 ব্যবহার করুন। আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা কাইজু নাম্বার 8 এর র্যাম্পেজ মোড অন হতে দেখি। আর এটা দেখি চিফ হিরামাসু, মিনা এবং বাকি সবাই বুঝে যায় যে এটাই সেই রূপ যা দিয়ে কাফকা চিফ ইসাওয়ের ধোলাই করেছিল। আর এখান থেকে আমরা একটু পাস্টে ফিরে যাই, যেখানে কাফকা নারুমির কাছে তার সিক্রেট ট্রেনিং এর জন্য খুবই রিকোয়েস্ট করছিল। আর কারণ কাইজু 8 এর শক্তি সত্যি একেবারে অবিশ্বাস্য, কিন্তু সে যদি আবার বার্জার্ক হয়ে যায় তবে তা অনেক সমস্যা হতে পারে। আর অন্যদিকে এটা তার একটা সিক্রেট মুভও হতে পারে যা দিয়ে সে কাইজু নাম্বার 9 কে হারাতে পারবে। আর এটা শুনে নারুমি লিটারালি কাফকার ওপর চিৎকার করতে শুরু করে আর বলে যে তুমি সত্যিই ভাবো যে তোমার মতো একজন ট্রুপ মেম্বার আমার মতো কমান্ডারের কাছে আবদার করতে পারে? কিন্তু কাফকা নারুমিকে বোঝানোর চেষ্টা করে যে পুরো ডিফেন্স ফোর্সে নারুমির মতো শক্তিশালী কেউই নেই যে তাকে সামলাতে পারবে। তাই সে সিক্রেট ট্রেনিং এর জন্য নারুমির কাছেই এসেছে। আর নারুমি কাফকার কথা বুঝতে পেরে তাকে বলে যে আমি আশা করি যে তুমি তোমার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাবে না, কারণ আমার কাছেও এমন কিছু আছে যা আমি ট্রাই করতে চাই। আর গাইজ, সম্ভবত নারুমি সেই ভিশনের কথাই বলছিল যা সে কাইজু নাম্বার 11 এর সাথে লড়াইয়ের সময় অ্যাক্টিভেট করেছিল। তো যাই হোক, এখন প্রেজেন্টে কাফকা পুরোপুরি তার র্যাম্পেজ মুডে চলে এসেছে এবং ঠিক সেভাবেই গর্জন দিচ্ছে যা সে চিফ ইসাওয়ের সাথে লড়াইয়ের সময় দিয়েছিল। আর মিনা কাফকাকে থামতে বলে, কিন্তু কাফকা তার শরীর থেকে শক্তি দিয়ে কাইজু নাম্বার 9 এর একটা হাতও ছিঁড়ে ফেলে। আর এরপর কাফকা কোনো মনস্টারের মতো তাকিয়ে মিনাকে বলে যে তার কাছে এই শক্তি কন্ট্রোল করার জন্য মাত্র 1 মিনিট সময় রয়েছে, আর তাই দয়া করে আমাকে কভার দিতে কোনো খামতি রেখো না, আর আমাদের এখনই এই মনস্টারটাকে হারাতে হবে। তো মিনা বুঝতে পেরেছিল যে সে এখন কাফকাকে থামাতে পারবে না, আর তাই সে লড়াই তাকে সাহায্য করতে তৈরি হয়ে যায়। এরপর কাফকা কাইজু নাম্বার 9 এর উপর ভেঙে পড়ে এবং এমন পাঞ্চ মারে যে নিচের জমি পুরোপুরি একেবারে তছনছ হয়ে যায়। আর এরপর কাফকা 9 কে নিচে ফেলে দিয়ে নিজের মুখ থেকে একটা ব্লাস্ট চার্জ করে, যা আমরা কাইজু নাম্বার 8 এর ভেতরে প্রথমবার দেখলাম। মানে আমি জানতামই না যে কাইজু নাম্বার 8 এর মুখ দিয়ে ব্লাস্টও বের করতে পারে, কারণ আমরা পুরো মাঙ্গাতে এবং পুরো আমরা অ্যানিমেতে কাফকাকে শুধুমাত্র কমব্যাক্ট ফাইট আর বক্সিংই করতে দেখেছি। যাই হোক, এরপর কাইজু নাম্বার 9 কাইজু নাম্বার 2 এর শক ওয়েট ব্যবহার করে সেই ব্লাস্টের থেকে বেঁচে যায়। আর মিনা দূর থেকে কভার দেওয়ার জন্য 9 এর ওপর শুট করে, কিন্তু 9 সমস্ত শটগুলোকে নিজের হাত দিয়ে ডিফ্লেক্ট করে দেয়। আর তখনই হঠাৎ কাফকা 9 এর পেছনে এসে পাঞ্চ মারে, কিন্তু 9 সেই পাঞ্চ থেকে বেঁচে যায়। আর এরপর কাফকা 9 এর পেছনে লেগে পড়ে এবং তাদের মধ্যে একেবারে হাতাহাতি শুরু হয়ে যায়। আর পেছন থেকে মিনা কাফকাকে কভার দিচ্ছিল। আর এই মুহূর্তে কাইজু নাম্বার 9 অনেক স্ট্রাগল করছিল গাইস, আর সে একদমই আশাই করেনি যে কাফকা এমন অ্যাট্যাক নিজের কাছে জমিয়ে রেখেছে। কাইজু নাম্বার 9 কাইজু নাম্বার 2 এর শকওয়েট ব্যবহার করে কাফকা লাথি থেকে বেঁচে যায় এবং মাটিতে গিয়ে পড়ে। তো কন্ট্রোল রুমের সদস্যরা দেখে যে কাফকার কাছে তার মাত্র 40 সেকেন্ড সময় আছে, আর এই 40 সেকেন্ডের মধ্যে কি কাফকা কাইজু নাম্বার 9 কে হারাতে পারবে? আর এরপর
কাইজু নাম্বার 9 উঠে দাঁড়িয়ে নিজের বাঁ দিকের কাইজু 14-এর বডি দেখে এবং তার একটা মাথায় প্ল্যান আসে। আর তখনই কাফকা 9-এর কাছে এসে নিজের অল্টারনেটিভ 5th ফ্যাং ব্যবহার করে এবং তার হাত একেবারে ছিঁড়ে ফেলে এবং পাও পুরো ভেঙে দেয়। চিৎকার করে মিনাকে বলে যে মিনা এবার তোমার পালা। আর দূরে দাঁড়িয়ে মিনা তার সিগনেচার ওয়েপন বের করে নেয়, আর এটা সেই ওয়েপন যা দিয়ে সে কাইজু নাম্বার 14-কে একেবারে শেষ করে দিয়েছিল। আর এরপর সে কাইজু নাম্বার 9-এর ওপর সরাসরি শুট করে দেয়। মনে রাখবে এই সময় কাইজু নাম্বার 9 কিন্তু সুকুনার মতো বের করা 4টি হাতি কাটা পড়ে গেছে। আর মিনার শট থেকে নিজেকে বাঁচাতে কাইজু নাম্বার 9 কাইজু নাম্বার 2-এর ইনার শিল্ড তৈরি করে। আর বুঝতেই পারছো যে সে কতটা বাজেভাবে ফেসে গেছে, কিন্তু তাও নিজের বুদ্ধির সবটুকু ব্যবহার করে সে। তবে মিনার শটের তীব্রতা কাইজু 2-এর সেই শিল্ড ভেঙে একেবারে চুরমার করে দেয়। আর শটটা সরাসরি কাইজু নাম্বার 9-এর গায়ে লাগে, আর এর ফলে 9-এর বডি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তার কোর এরিয়া এক্সপোজও হয়ে যায়। আর আমাদের কাফকাও একেবারে তৈরি ছিল আর তার ফাইনাল ব্লো দেওয়ার জন্য। আর 9 বুঝে গেছিল যে এবার তার বাঁচার আর পথ নেই, কিন্তু তাও নিজের কোর বাঁচাতে সে কাইজু নাম্বার 2-এর দ্বিতীয় একটা ইনার শিল্ড তৈরি করার চেষ্টা করে। আর কাফকার এটা লক্ষ্য করে, আর 9 কাফকাকে বলে যে যদি তোমার এই আক্রমণ ব্যর্থ হয় তবে আমি নিজেকে রিজেনারেট করে তোমার 12টা বাজিয়ে দেবো। কিন্তু কাফকার উত্তর ছিল যে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আর আমি এখনই তো শিল্ড ভেঙে এই খেলা শেষ করে দেবো। আর ঠিক সেই মুহূর্তে একটা বিশাল বড় ঘটনা ঘটে। 9 আর কন্ট্রোল করতে পারছিল না এবং কাইজু নাম্বার 2-এর বডি ও শিল্ড থেকে সরে যেতে শুরু করে। আর সেখানে এন্ট্রি হয় আমাদের লেজেন্ডারি চিফ ইসায়ের। অর্থাৎ কাইজু নাম্বার 9 এখনো চিফ ইসায়ের শরীর পুরোপুরি কন্ট্রোলই করতে পারেনি। 9 বুঝতেই পারে না যে সে ইসাও কিভাবে অতটা এনার্জি দিয়ে তাকে ভেতর থেকে আটকে দিচ্ছে। আর 9-এর মনে হচ্ছিল যেন ইসাও নিজের 2 হাতের শক্তি দিয়ে তাকে চেপে ধরেছে। আর আস্তে আস্তে ইসাওয়ের বডি বাইরে ফুটে উঠতে থাকে। আর কাফকা এটা দেখলেও নিজের মিশন থেকে সরে আসে না। সে এই পৃথিবীর শেষ কাইজুটাকে তাকে সাফ করতেই হবে। আর কাফকা যখন পাঞ্চ মারতে যাবে তার আগেই 9 নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে কাফকার ওপর শুট করে দেয়। আর 9-এর হাসিটা দেখো, যেন সে কাফকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর বলে যে তুমি আমার কিছুই করতে পারবে না। কিন্তু আমি তো আগেই বলেছি যে কাফকা এখন ভয়ঙ্কর ফর্মে আছে, আর সে সমস্ত শট সহ্য করে 9-এর একদম সামনে চলে আসে। আর 9 ভয় পেয়ে একেবারে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর কাফকা তার অল্টারনেটিভ 6th ফর্ম পারফর্ম করে। আর 9 হাসতে হাসতে কাফকাকে বলে যে তোমরা মানুষেরা আর কতবার আমার প্রত্যাশাকে ছাপিয়ে যাবে। আর 9-এর এই শেষ কথাগুলো শোনার পর কাফকা তার 6th ফর্ম গড অফ থান্ডার দিয়ে 9-এর কোরের ওপর এক প্রচণ্ড পাঞ্চ মারে। আর এই পাঞ্চের প্রেশার এতটাই বেশি ছিল যে চারপাশের সমস্ত বিল্ডিং ভেঙে যায়। স্টাফ রুমের মেম্বাররা একেবারে উল্লাস করে ওঠে, কারণ এটা ছিল একটা ক্লিন হিট। কিন্তু ঠিক তখনই কাইজু নাম্বার 9 কাফকাকে বলে যে চলো কাফকা, আমাদের মধ্যে একটা ছোট্ট কথা হয়ে যাক। আর হঠাৎই কাফকা নিজেকে এক অদ্ভুত জায়গায় খুঁজে পায়, যেখানে শত শত সামুরাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে। আর মনে হচ্ছে সেখানে কোনো এক বিশাল যুদ্ধ হয়েছিল। কাফকা সেই সামুরাইদের মুখোশ দেখে চিনতে পারে যে এই সেই মুখোশ যা আমরা সিজন 2-তে দেখেছিলাম। আর এই সেই রণক্ষেত্র একটা ছোট্ট আকারের কাইজু 9 আবির্ভূত হয়। আসলে কাফকা এখন 9-এর একটা মেমোরির ভেতরে রয়েছে, আর এটাই সম্ভব হয়েছে কারণ কাফকার পাঞ্চের সময় দুজনের কোর একে অপরকে টাচ করে ফেলেছিল। আর কাইজু নাম্বার 9 কাফকাকে বলতে শুরু করে যে যখন তুমি প্রথমবার আমার সামনে এলে আমি ভেবেছিলাম যে এটা একটা কোইন্সিডেন্স, কিন্তু যখন আমি তোমার ভেতরের শক্তি ফিল করলাম তখন বুঝলাম যে লক্ষ্যের দিকে আমি এগোচ্ছি, তুমি সেখানে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছো। তো কাফকা অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি এসব কি আবল তাবল বকছো, আমি কিছুই বুঝতে পারছি না। আর এখানে একটা বড় রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। মনে হচ্ছে যে কাইজু নাম্বার 9 এবং কাইজু নাম্বার 8 অনেক আগে থেকেই একে অপরকে চিনত। হয়তো তারা একসময় বন্ধু ছিল, কিন্তু 9-এর পৃথিবী দখল করার মানসিকতা দেখে 8 তার বিরুদ্ধে চলে যায়।
আর এখন প্রশ্ন হলো যে 8 কেন কাফকাকেই বেছে নিল। আর রেডিট এবং বিভিন্ন থিওরি অনুযায়ী কাফকা যে সামুরাইকে দেখেছিল সে হয়তো কাফকারের কোনো পূর্বপুরুষ হতে পারে। প্রাচীনকালে সেই সামুরাই এবং কাইজু নাম্বার 8-এর মধ্যে গভীর একটা বন্ধুত্ব বা কোনো চুক্তি ছিল। আর কাইজু 8 এমন একজন খুঁজছিল যার রক্তে সেই সামুরাইদেরই বীরত্ব বা নিঃস্বার্থভাবে অন্যকে বাঁচানোর মানসিকতা আছে। আর এই আধুনিক যুগে কাফকা হিবিনোর মধ্যেই সেই গুণটা খুঁজে পায়। কাফকা যখন 9কে বলে যে আমি তো তোমার কোর ভেঙে দিয়েছি, তুমি এখনো মরলে না কেন, তো 9 শান্তভাবে উত্তর দেয় যে আমার কোর ধ্বংস হয়ে গেছে এবং আমি শীঘ্রই চলে যাব। আর কাইজু নাম্বার 9 বলে যে কাফকা হিবিনো, এটা তোমার জয়। আর ঠিক তখনই আমরা দেখি যে 9-এর শরীর থেকে অসংখ্য ছোট বড় মনস্টার বেরিয়ে আসতে শুরু করছে। আর কাফকা অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে 9 জানায় যে যেহেতু তার কোর ধ্বংস হয়ে গেছে তাই এখন তার শরীরের ভেতরে থাকা এই সমস্ত মনস্টারদের ভারসাম্য বজায় রাখতে পারছে না। অর্থাৎ কাইজু নাম্বার 9 আসলে কোনো এক কাইজু নয়, বরং এটা অনেকগুলো মনস্টারের একটা ফিউজড ফর্ম যা 9 এতদিন কন্ট্রোল করে রাখছিল। আর তখনই কাফকার মনের ভেতর কাইজু নাম্বার 8 চিৎকার করতে শুরু করে, কাইজুকে মেরে ফেল, কাইজুকে মেরে ফেল। আর কাফকা কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। আর তখনই তার মিনার কথা মনে পড়ে যায়। মিনা যখন 9-এর মস্তিষ্কের ভেতরে গিয়েছিল সে সেখানে অগণিত মনস্টারকে দেখেছিল। আর এর মানে দাঁড়ায় যে কাইজু নাম্বার 9 আসলে একটা বডি যা অসংখ্য মনস্টারকে নিজের মধ্যে ধরে রেখেছে। হঠাৎ করে কাফকার পায়ের নিচে জমি এবং সেই ব্যাটল ফিল্ড ভাঙতে শুরু করে। সব সামুরাইদের মৃতদেহ একেবারে মাটির তলায় যেতে শুরু করে। আর কাফকার র্যাম্পেজ মুডও শেষ হয়ে যায়। আর তখন একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা যায় যে তোমরা মানুষেরা আগে আমাকে কি বলতে আমি জানি না, কিন্তু লড়াই করতে করতে তোমরা হয়তো ভুলে গেছো যে আমি কে। এখন সময় এসে গেছে মানুষকে মনে করিয়ে দেওয়ার যে আমি আসলে কে। আর কাফকার চোখের সামনে একটা পাহাড় ভেঙে এক বিশাল কাইজু বেরিয়ে আসে। আর এটা একটা সাধারণ কাইজু নয়, এটা ছিল একটা মেগা মনস্টার। হোশিরা কাফকাকে এই ধরনের মনস্টারের কথাই বলেছিল যাদের সাথে প্রাচীনকালের সামুরাইরা লড়াই করত। আর এই লড়াইয়ে প্রাণ হারানো ছিল খুবই সাধারণ ব্যাপার। আর কাফকার মেমোরিতে সেই সমস্ত সামুরাই সেই কবরস্থান ভেসে ওঠে যা সে হোশিনার সাথে দেখেছিল। আর এখানে একটা জোরালো থিওরি উঠে আসে, হয়তো কাফকারও আগে কোনো এক সামুরাই কাইজু নাম্বার 8-এর হোস্ট ছিল, কারণ এই ধরনের বিশাল দানবের সাথে সাধারণ তলোয়ার দিয়ে লড়াই করা তো অসম্ভব। আর তাদের হারানোর জন্য কাইজু নাম্বার 8-এর মতো কোনো এক বিশাল শক্তির প্রয়োজন ছিল। আর কাইজু নাম্বার 8 সম্ভবত এমন কাউকে খুঁজছিল যার রক্তে সামুরাইদের রক্ত থাকবে, যা সে কাফকার মধ্যে খুঁজে পেয়েছে। আর বাইরে মিনা দেখতে পায় যে কাইজু নাম্বার 9-এর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাফকার কোরের ওপর হামলা করছে। আর যেহেতু তাদের কোর একে অপরের সাথে যুক্ত হয়ে গিয়েছিল তাই কাফকা 9-এর মেমোরির ভেতরে প্রবেশ করতে পেরেছিল। আর গাইস এর সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আর পরবর্তী এপিসোড আমরা খুবই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।